সকাল না হতেই রোদের খরতাপ, বাতাস থাকলেও কমেনি আর্দ্রতা, বৃষ্টিপাত ছাড়া কমবে না তাপমাত্রা। রাজধানীতে বিশেষ নামাজ, বনখেকোদের অত্যাচারে প্রাণহীন ভাওয়ালের শত শত গাছ। জুলাইয়ে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন, অর্থের যোগান স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ। চট্টগ্রাম বন্দরকে গড়ে তোলা হচ্ছে রিজিওনাল হাব হিসেবে। মামলা জটে নাকাল খুলনার বিচার প্রার্থীরা, আটকে 50,000-এর বেশি। সাক্ষীদের অনাগ্রহ, বিচারক স্বল্পতাই কারণ। দোষারোপ নয়, প্রয়োজন সমন্বয় বলছেন আইনজীবীরা। দেখছিলেন শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। দেশজুড়ে চলমান তাপপ্রবাহে তাপমাত্রার পারদে খুব একটা হেরফের না হওয়ায় এখনও অস্বস্তি কমেনি মানুষের। গরমে মানুষের কর্মক্ষমতা হ্রাসের পাশাপাশি কমেছে আয় রোজগারও। যদিও গত কয়েকদিনের তুলনায় রাজধানীতে কিছুটা বাতাসের উপস্থিতি থাকলেও আবহাওয়া অফিস বলছে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত ছাড়া সম্ভব নয় সামগ্রিক তাপমাত্রার পরিবর্তন। এক্ষেত্রে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। রাশেদ বাপ্পির রিপোর্ট। একেই বুঝি বলে বিনা মেঘে বৃষ্টিপাত। কংক্রিটের শহরে খরতাপে পোড়া মানুষটির জন্য যা ধরা দিয়েছে ঠিক যেন আশীর্বাদ রূপে। তাই তো ক্ষণিকের জন্য হলেও সিটি কর্পোরেশনের গাড়ির নিচে অতৃপ্ত হৃদয়ে প্রশান্তির ছটা। সকাল না হতেই রাজধানী জুড়ে শুরু হয় রোদের খরতাপ। ওটাই অস্বাভাবিক গরমের মাত্রা, যে অফিস থেকে বের হয়ে পুরো শার্ট ভিজে যাচ্ছে। অফিসের তাগিদে বা জীবিকার তাগিদে আসছি, কষ্ট হচ্ছে। রাতেও ঘুমাতে পারি না। ফ্লোরে তো কি, আমি ফ্লোরে শুয়ে যাই। কাহিল হয়ে গেছে গরম, এই জন্য একটু রেস্ট নিতেছি। বাইরে একটু গরম কম, বাতাস আছে, একটু শান্তি হইতেছে। একটা খেপ মারলে আর একটা খেপ মারতে পারতেছি না। আর মনে করেন অনেক পিপাসা, প্রচুর গরম, ঘুম হয় না, শান্তি নাই, বুঝছেন। গাড়ি চালাও শান্তি নাই, খেপ নাই। অত্যন্ত শরীর ঘামতেছে, আমাদের খুব আসলে কষ্ট হইতেছে। বাইরের সব জায়গায় গরম, সব জায়গায় গরম, কোনো শান্তি নেই কোথাও। গরমে বিদেশ না, মানুষের অতিষ্ঠ জীবন। ঠান্ডা জায়গায় পাইলে একটু স্থান হলে একটু জিরাই রেস্ট লই। বিদ্যমান তাপমাত্রা সামনের দিনেও অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয়, প্রয়োজন বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির দেখা। কিছুটা হলেও মেঘের আনাগোনা বাড়ছে, কিন্তু সেই মেঘটা হচ্ছে যে আপার লেভেলে, অনেক উপরে। এর দ্বারাই বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু সানলাইটটাকে ব্যাহত করতেছে। মেঘলা থাকার কারণে কিছুটা তাপটা কম আসতেছে। বৃষ্টির আশায় রাজধানীতে আজও ইস্তিসকার নামাজ হয়েছে। ফজরের নামাজের পর পান্থপথের স্টাফ কোয়ার্টার কলোনির মসজিদ প্রাঙ্গণে জড়ো হন মুসল্লিরা। 2 রাকাত সালাত আদায়ের পর হয় খুতবা, পরে বিশেষ মোনাজাতে অংশ নেয় সবাই। অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় অনেকেই কান্না জড়িত কণ্ঠে মহান আল্লাহর নিকট রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন। এই নামাজের উদ্দেশ্য হচ্ছে যে অনাবৃষ্টি এবং খরা বৃষ্টির কাছে আল্লাহর কাছে প্রার্থনা করা বিনম্রভাবে। আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য, গুনাহ মাফের জন্য দোয়া করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেছে, আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করে আমাদের যেন আবার সুন্দর পরিবেশ ফিরিয়ে দেয়। ইস্তেগফার করলে আল্লাহ বৃষ্টির বরকত নাজিল করবেন। এভাবে করলে আল্লাহ তাআলার রহমত বরকত হয়, সে আশায় আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছি, সালাতুল ইস্তিসকা আদায় করেছি। প্রচণ্ড তাপদাহে নাকাল সারা দেশের মানুষ, কিন্তু কেন এমন পরিস্থিতির মুখোমুখি দেশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমে যেতে চাই ভাওয়াল বনাঞ্চল ঘেরা গাজীপুরে, যেখানে এক অসুস্থ প্রতিযোগিতা চলছে সরকারি বনাঞ্চল ধ্বংসের। স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসেই ধ্বংস হচ্ছে অক্সিজেন ভান্ডার খ্যাত ভাওয়াল বনাঞ্চল। রাজবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। ঠায় দাঁড়িয়ে আছে প্রকাণ্ড মৃত গজারি গাছ, বনখেকুদের অত্যাচারে এমন প্রাণহীন শত শত বৃক্ষ। এ দৃশ্য গাজীপুরের চন্দ্রা বনাঞ্চলের।
পাশেই বনের ভেতর গড়ে উঠেছে ইট পাথরের শিল্প প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, জায়গা দখল নিতেই লোভীদের থাবায় সরকারি বনাঞ্চলের এমন করুণ পরিণতি। পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন, নানা কৌশলে বৃক্ষ নিধনের কারণেই প্রতিনিয়ত পরিবেশ উত্তপ্ত হচ্ছে। নীল কারখানার দূষিত বর্জ্য যেগুলি এবং কেমিক্যালসের যে সেই হাওয়া, এতে এই প্রাকৃতিক বনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। মামলা দায়ের করা উচিত যে তারা এই বনকে ধ্বংস করার জন্য, এই গাছ মারার জন্য তারাই ফ্যাক্টরি আলারা দোষী। বন বিভাগের ভিতরেও কিছু দূষিত লোক, কিছু খারাপ লোক থাকতে পারে, তাদেরও চিহ্নিত করতে হবে। তীব্র তাপদাহ আমাদের যে গরম এই অঞ্চলে সবচেয়ে বেশি, এর অন্যতম কারণ। এই কারণে আমাদের যে বৃক্ষ নিধন হওয়ার কারণেই বৃক্ষ যে জলবায়ুতে আপনার অক্সিজেন যে পরিমাণে ত্যাগ করার কথা, সেই পরিমাণ ত্যাগ করতে পারতেছে না। জলবায়ু এই কারণে উত্তপ্ত হয়ে উঠছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কেন বনাঞ্চল রক্ষা করা যাচ্ছে না, এমন প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা বন বিভাগের কালিয়াকুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। দেখেন ওইদিকে আছে, দেখেন কেন। বন অধিদপ্তরের তথ্য মতে গাজীপুরে প্রায় 12,000 একরের বেশি বনভূমি বেদখল হয়ে গেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে আসছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। তখন থেকে পুরো 1200 মেগাওয়াট বিদ্যুৎই জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হবে কেন্দ্রটি। তবে বর্তমান বাস্তবতায় অন্যান্য কেন্দ্রের মতো মাতারবাড়ির বেলায়ও বড় চ্যালেঞ্জ কয়লা আমদানিতে অর্থের যোগান স্বাভাবিক রাখা। এছাড়া অর্থায়ন জটিলতায় অনিশ্চয়তায় পড়েছে মাতারবাড়ির দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতার প্রভাবও পড়েছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে। প্রকল্প এলাকা ঘুরে এসে ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। শতভাগ সরকারি মালিকানায় উৎপাদনে থাকা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি। কক্সবাজারে সুনীল সাগর পাড়ে 1200 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে। একই সময় থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে আসছে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও। প্রকল্প এলাকায় সরেজমিনে দেখা গেল এখন পর্যন্ত ভৌত অবকাঠামোগত অগ্রগতি 86%। পরীক্ষামূলক ধাপ পেরিয়ে আগামী জুলাই থেকে বাণিজ্যিক উৎপাদনে আসার কথা কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট। বিদ্যুৎ কেন্দ্রটির বিশাল আকারের সাইলোতে রাখা যাবে উভয় ইউনিটের জন্য 60 দিনের সমান কয়লা। তবে অন্যান্য কেন্দ্রের মতো মাতারবাড়িকেও ভাবনায় ফেলছে জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে অর্থ যোগানের বিষয়টি। গত 4 মাস ধরে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে থাকলেও পিডিবির কাছ থেকে কোনো বিল না পাওয়া যার বড় উদাহরণ। এ যাবৎ আমরা প্রায় 700 কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনও আমরা পাই নাই। পাইলে হয়তো ভবিষ্যতে আমরা এটা দিয়ে আবার নতুন করে কয়লা আনতে পারবো। যে পরিমাণ কয়লা আছে তাতে আমাদের মনে হয় আরও 3-4 মাস চলবে এবং আমরা অলরেডি কয়লার জন্য টেন্ডার কল করছি। এখন যে লোডশেডিংটা দেখছি, এই লোডশেডিংয়ের মূল কারণই হচ্ছে, দুটো কারণ আছে, একটা হচ্ছে ডলার, আরেকটা হচ্ছে জ্বালানি। তেলের কথা বলি, কয়লার কথা বলি, গ্যাসের কথা বলি, ইভেন যে আমরা বিদ্যুৎ যে আনছি ইন্ডিয়া থেকে, সব কিছুর জন্য আমাদের ডলার প্রয়োজন। অর্থায়ন জটিলতা অনিশ্চয়তায় ফেলছে মাতারবাড়ির দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পকেও। একই অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে সরকারের পরিকল্পনায় ছিল একই জায়গায় বড় আকারের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। মূলত সে লক্ষ্যে বিদ্যমান প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা হয় 1608 একর জমি। তবে কয়লাভিত্তিক নতুন প্রকল্পের অর্থায়নে জাপান অনীহা প্রকাশ করায় এখন নামতে হচ্ছে অর্থের নতুন উৎস সন্ধানে। সেকেন্ড ফেজের কিছু কাজও করছি, যেরকম আমি এই জেটির ক্যাপাসিটি হলো আমার 2টা ফেজের জন্য, আমি তো এখন করতেছি একটা, আর একটা ফেজ যখন আমি করবো তখন তো আমার ওই কস্টটা মিনিমাইজ হয়ে যাবে। সেকেন্ড ফেজের অগ্রগতি কতটুকু? সেকেন্ড ফেজ তো ওই জায়গা যেহেতু টাকা দিবে না, এই জন্য আর ওই সেকেন্ড ফেজ এখন অগ্রগতি নাই। অন্য কোনো ডোনার এজেন্সি পাইলে আমরা তখন ওই সেকেন্ড ফেজের কাজ শুরু করি। এছাড়া সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতার প্রভাবও পড়ছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে। বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকদের প্রত্যাশা, মাতারবাড়ির দ্বিতীয় ইউনিটের পুরোদমে উৎপাদন নির্ভরতা যোগাবে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি করার লক্ষ্য পূরণে। কিন্তু সাম্প্রতিক কিছু নজির জাগাচ্ছে নানা সংশয়। আমদানি নির্ভর কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রে মিলবে তো পর্যাপ্ত জ্বালানি, কাটবে তো সঞ্চালন সীমাবদ্ধতা, সামনে আসছে এমন সব নানা প্রশ্ন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার। এদিকে পতেঙ্গার বে টার্মিনালের পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে পুঁজি করে
ফিডার বন্দরের পরিবর্তে চট্টগ্রাম বন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এতদিন শ্রীলঙ্কার কলম্বো কিংবা সিঙ্গাপুর বন্দর পর্যন্ত ছিল চট্টগ্রাম বন্দরমুখী জাহাজের গন্তব্য। অন্তত 12 মিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের আশ্বাসে ইউরোপ আমেরিকাগামী জাহাজে চলাচল চট্টগ্রাম বন্দরকে ট্রান্সশিপমেন্ট গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে হ্যান্ডেলিং করছে 32 লাখের বেশি কন্টেনার এবং 11 কোটি মেট্রিক টনের বেশি খোলা পণ্য। অথচ এখনো এই বন্দরকে ফিডার বন্দর হিসেবে বিবেচনা করছে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং প্রতিষ্ঠানগুলো। মূলত চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে ফিডার ভেসেলগুলোর গন্তব্য হয় শ্রীলঙ্কার কলম্বো, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার তানজুম পালাপাস বন্দর। ইউরোপ আমেরিকাগামী পণ্য সেখানে অবস্থানরত মাদার ভেসেলে তুলে দেয় চট্টগ্রাম বন্দর থেকে যাওয়া ফিডার ভেসেলগুলো। তাই শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া। বড় বড় জাহাজগুলো আসতে পারে, গভীরতম চ্যানেল হয় এবং যখন আপনার তার ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, আধুনিক প্রযুক্তি যখন সংযুক্ত হয়, মডার্ন প্ল্যাটফর্ম তৈরি হয়, ওয়্যার হাউস তৈরি হয়, কানেক্টিভিটি যেগুলো তৈরি হয়, তখন অটোমেটিক্যালি সেটাকে কিন্তু আসলে একটা হাবে পরিণত হয়। চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে গত 1 দশক ধরে কন্টেনার ওঠানামার কাজে ব্যবহৃত হচ্ছে 18টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন। তবে জেবিসিতে আবার গ্যান্ট্রি ক্রেনের সুবিধা নেই। গত 2 বছর ধরে চলমান প্রকল্পের আওতায় অন্তত 1000 কোটি টাকা মূল্যের 104 ধরনের যন্ত্রপাতি কিনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও বেশি যন্ত্রপাতি যেমন প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন হয়ে পড়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং বে টার্মিনালের কাজ দ্রুত শেষ করে অপারেশনে যাওয়ার। চিটাগং বন্দর আগে ছিল গ্রিন চ্যানেলের, এখন মাত্র 5টা, এটাকে 10টা করতে হবে। আমি বারবার বলেছি, এক সময় ছিল 60টা জেটি, আমি মনে করি এটা 60টা দরকার। 95% এক্সপোর্ট চিটাগং দিয়ে হয়, 85% ইম্পোর্ট চিটাগং বন্দর দিয়ে হয়। চট্টগ্রাম বন্দরটা হয়ে যাবে একটা রিজন, বাংলাদেশের এটা একটা হাবের মতো হয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু আলটিমেটলি বিভিন্ন দেশে কিন্তু মাল আমরা কার্গো ট্রান্সশিপমেন্ট করতে পারবো। এদিকে বিভিন্ন টার্মিনাল এবং ইয়ার্ডে আগামী 2 বছরের মধ্যে অন্তত 12 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিদেশি বিনিয়োগের আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। এর মধ্যে অর্থায়নের ক্ষেত্রে বিশ্বব্যাংক এবং জাইকার মতো আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন রয়েছে, তেমনি রয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, ডিপি ওয়ার্ল্ড, রেড সি গেটওয়ে, আবুধাবি বন্দর, ডেনমার্কের মার্কস লাইনের মতো বিশ্বখ্যাত বন্দর এবং শিপিং প্রতিষ্ঠান। এবছর থেকেই এবং আগামী 3 থেকে 4 বছরের মধ্যে প্রায় 11 থেকে 12 বিলিয়ন ডলার এই চট্টগ্রাম বন্দরকে শুধুমাত্র কেন্দ্র করে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর বর্তমানে 67তম স্থানে রয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাহ এই চট্টগ্রাম বন্দর। সরাসরি ইউরোপ আমেরিকায় জাহাজ পাঠাতে পারে না বলে এই বন্দরকে চিহ্নিত করা হয় ফিডার বন্দর হিসেবে। তবে অর্থনীতিকে স্বপ্ন দেখাচ্ছে মাতারবাড়ি এবং বে টার্মিনাল। ইউরোপ আমেরিকার রুটে সরাসরি জাহাজ চলাচল করতে পারবে বলে এই অংশ হয়ে উঠবে হাব বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। And being developed to foster regional trade and connectivity, we offer access to the Bay of Bengal for landlocked territories in our neighborhood. We stand ready to work together with all regional partners through mutual understanding and cooperation. Ladies and gentlemen, the Asia-Pacific region must stand united against our common enemies of poverty and hunger. In Bangladesh, we have reduced poverty from 41.51% to 18.7% between 2006 and 2022. We have reduced extreme poverty from 25.1% to 5.6% during the same period. We remain confident about eradicating extreme poverty by 2030.
We have made notable progress on food security with focused intervention on maternal and child nutrition. We also reduced the maternal and child, their mortality because we support them free of cost medicine, and also sometimes those who are very poor, we provide food free of cost. Our current priority is to address inequalities through income distribution, asset ownership, and social protection. Because I always give importance to our younger generation, especially children. And newborn children also, we always assist to the mother-to-be. And that way we reduce the child and mother mortality very quickly. And it will continue. Our government has taken concrete initiatives to promote quality, inclusive, and transformative education. We have attained near universal enrollment and gender parity in schools through cash transfers, school meals, free textbook distribution. Our achievements in reducing infant, child, and maternal mortality stands out in the South Asian context. Building on our community-based health service system, we are now working on attaining universal health coverage by 2030. Madam Chair, the vibrant social mobility of our women and girls is reflected in our regional ranking and reducing gender gaps. Our wide-ranging social security measures serve the most vulnerable, including persons with disabilities, the elderly, and insolvent widows. We have recently launched a universal pension scheme to cover both formal and informal sectors. Our achievements in financial inclusion has been a game changer for the rural economy. We offer targeted policy and fiscal support to micro, small, and medium enterprises for skill development and employment creation. Under my flagship ASAN project, we have been able to accommodate more than 4 million landless and homeless people in free housing. All the house and land we are providing them, it is free of cost. Our government has kept its commitment to ensure safe drinking water, improved sanitation, electricity access, and internet coverage across the country. We have set up hundreds of digital centers to bring public services to our people's doorstep. We are now aiming to build a knowledge-based smart nation by 2041 under the banner of Smart Bangladesh. Madam Chair, much of our development gains are affected by climate impacts. As a low-lying delta, Bangladesh has no option but to invest heavily in climate resilience. Bangladesh is already recognized as a global leader in climate adaptation. We are happy to share our traditional and innovative solutions with other vulnerable countries. We urge developed and emerging economies in the region to raise their time-bound emission reduction targets. For economies in transition, it is important to have a just energy transition. In Bangladesh, we have working a long-term energy security with a sound mix of clean and renewable energy. We shall continue to do our part in pursuing a circular and low-carbon economic growth pathway. We need increased
and easy access to financing and technology from both the public and private sectors. I invite UNESCAP to help build the capacity of climate vulnerable countries to mobilize adequate international climate financing. Distinguished audience, the Asia-Pacific region must put up a united front in tackling the climate crisis, biodiversity loss, and transboundary pollution. We need to push for ambitious climate financing goals beyond 2025 at COP29. We need to cooperate on cross-border water management and air quality improvement. We must all prepare for growing extreme weather events. Our region can look into Bangladesh's experience in disaster risk reduction. We appreciate UNESCAP's support in improving our early warning capabilities. We must prepare ourselves better to deal with future pandemics and other health emergencies. We should scale up collaboration in medical research, quality medicines, and vaccine production. A reliable regional supply chain is needed for essential commodities. Bangladesh stands ready to contribute by positioning itself as a preferred investment destination for the region. I invite Asia-Pacific countries to take advantage of the 100 special economic zones we are setting up. Madam Chair, the preconditions for sustainable development is lasting peace and security. We must settle regional disputes and tension through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. Distinguished friends, I have personally witnessed the tragedy of war during our independence in 1971. In 1971, my father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, he declared the independence. After that, he was arrested. The occupied army also arrested my mother, my two brothers, my sister, myself. They occupied our home, destroyed it, looted, and they put us in an abandoned house. There was no furniture, no security, no food arrangement, nothing. Yes, they provided just only one blanket for whole family. I was pregnant that time. My younger brother was only 6 years old. For whole day and night up to next day, we didn't receive any food or anything. Till we liberate our country, we were under that custody. My son was born in captivity. They allowed me to go to hospital, but the day my son was born, till next afternoon,
They didn't provide me any food or any assistance. So, we know how our people suffered. There was a genocide. Many people took shelter in the neighboring countries. But we won the war. Then 1975, 15th August, I lost my family. I have suffered the trauma of the brutal assassination of my father, mother, my 3 brothers, my 2 sisters-in-law, and other relatives. My sister and I was abroad that time. I was in Germany. We could not come back to our country because military dictator took over power and declared martial law, and they prevented us to come back to my country. We have to live abroad as a refugee for 6 years. My sister was very young that time. She was only 16 or 17 years old. Well, after 6 years, I was able to return home. I started struggling to establish democracy in our country, to establish people's rights, to establish people's economic emancipation. But my journey was not that easy. Several times I was arrested or I faced attempt on me. 2004, 21st August, I was holding a rally against terrorism. But that rally was under attack, grenade attack in a broad daylight. This threw 13 Arj's grenade. Every time I survived, due to my party, Bangladesh Awami League, the workers, they created Human Shield. They saved my life, but they sacrificed their life, many of them. On that day, 21 of our party leaders were killed, including 4 women leaders. When I returned home, I had no right to ask for justice. My sister and I have long been denied justice due to the indemnity given to the self-confessed killers by military dictator. So, our hearts reach out to unnecessary human suffering anywhere in the world. Well, after a long struggle, I was able to come back to power. Then, second time, I came back to power in 1996. Till 2001, I was there. Then again, 2008 election, I won, and 2009, I was able to come back to power with the people's support. There are many conspiracies, but I enjoy people's love, affection, and understanding and support. That's my only strength. So in August 2007, when thousands of Rohingya men and women and children from Myanmar fled to Bangladesh,
we offered them temporary shelter. It was also inspired by my sister. She said, look what happened in 1971, the way our people suffered. They faced genocide. So these people are suffering. So we must open our door and give them shelter. Both of us, we went to Cox's Bazar, we see them, we allowed them to come and take shelter. Excellencies, brothers and sisters, with an ever-growing population, this has now become one of the largest humanitarian situations in the world. In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risks within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. The origin of their crisis has been in Myanmar, and its solution also lies with Myanmar. As long as the solution remains out of reach, all our efforts at regional connectivity, integration, and prosperity will continue to be marked by a missing puzzle. Let us redouble our efforts to put the puzzle back in the place. And side by side, I also want to mention the war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferers. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So please, I call upon the world leaders to stop the war. The Russia-Ukraine war, then now Israel, Iran, or Palestine. Why Palestine people should not get their right? So we must raise our voice. After returning home, I established democracy in my country. And because democracy and continuous stability is there, and that's why I could make that much progress for our people. I wanted to do more, but because of this war and conflict, and then sanction, counter-sanction, inflation, all these reasons, I could go further. But I am trying my best to give our people more better life. So please raise your voice against any war. We don't want any war. In my country, I had insurgency activities for 2 decades. I solved it bilaterally only with those people I just discussed. 1,800 armed cadres surrendered their arms to me. That way I restored peace in my own country. So through discussion, I think any problem can be solved. But we must focus on poverty reduction and ensure these people, those who are still suffering, for their economic emancipation. This is my humble call upon the world leaders, people, and also developed country. I thank you very much, Madam Chair, for giving me this opportunity to talk. I'm sorry I have to mention some of them.
থ্যাংক ইউ। থাইল্যান্ডে ইউএন এসকেপ কমিশনের ৮০তম সেশনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। সকাল না হতেই রোদের খরতা, বাতাস থাকলেও কমেনি আর্দ্রতা। বৃষ্টিপাত ছাড়া কমবে না তাপমাত্রা। রাজধানীতে বিশেষ নামাজ। বনখেকোদের অত্যাচারে প্রাণহীন ভাওয়ালের শত শত গাছ। এবং জুলাইয়ে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন। অর্থের যোগান স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ। চট্টগ্রাম বন্দরকে গড়ে তোলা হচ্ছে রিজিওনাল হাব হিসেবে। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। আইরিন, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। সঙ্গে থাকুন সময়ের।